প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশেষ এক ধরনের এলাকা হলো বরেন্দ্রভূমি। এটি যেমন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি আছে এর পরিবেশগত গুরুত্ব। বরেন্দ্রভূমি বাংলাদেশের প্রাচীনতম এলাকার মধ্যে একটি এবং প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এছাড়াও এখানে আছে পত্রঝরা শালবন এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। আমাদের আজকের পর্ব বরেন্দ্রভূমি প্রতিবেশ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব আব্দুল ওহাবের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বরেন্দ্রভূমি প্রতিবেশ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বিশ্ব মানচিত্রে ক্ষুদ্র অবস্থান সত্ত্বেও বাংলাদেশ বেশ বৈচিত্র্যময় আর অনন্য প্রতিবেশ ব্যবস্থার ধারক। এখানে হাওর বাওরের মতো অনন্য কিছু জলজ প্রতিবেশ ব্যবস্থার সাথে সাথে চিরসবুজ বন, শালবন বা ম্যানগ্রোভ বনের মতো নান্দনিক প্রতিবেশ ব্যবস্থা দেখতে পাওয়া যায়। বরেন্দ্রভূমি এরকমই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত প্রতিবেশ ব্যবস্থা। দিগন্ত বিস্তৃত প্রান্তরের কোথাও উঁচু আবার কোথাও নিচু ভূমি বরেন্দ্র অঞ্চলকে দিয়েছে ভিন্নতা। পূর্ব দিকে করতোয়া নদী, পশ্চিমে মহানন্দা আর দক্ষিণে পদ্মা নদী দ্বারা বেষ্টিত উত্তরবঙ্গের প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্রভূমির অবস্থান। ভৌগোলিকভাবে বরেন্দ্রভূমি উত্তরবঙ্গের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, রংপুর সহ বেশ কিছু জেলায় বিস্তৃত। প্রকৃতিগতভাবে প্রায় 12,000 বছর আগে সর্বশেষ বরফ যুগে বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল। বরেন্দ্রভূমি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ, যে জনপদ তার ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতির জন্য পৃথিবী বিখ্যাত। বাংলাদেশের একমাত্র বরেন্দ্র জাদুঘরটি বরেন্দ্রভূমির শিল্প সংস্কৃতি, সমাজ ও ধর্ম সংক্রান্ত বেশ কিছু পুরাকীর্তি সংরক্ষণের মাধ্যমে ঐতিহ্য ধরে রেখেছে।
চারদিকে প্লাবনভূমি বেষ্টিত হলেও বরেন্দ্রভূমি সমতল হতে প্রায় ১৯ থেকে ৪০ মিটার পর্যন্ত উঁচু। পুরাতন পলল গঠিত শক্ত লালচে ভূমিরূপ একে দিয়েছে অনন্য স্বকীয়তা। কিছুটা অম্লীয় এ মাটি লোহা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতির কারণে লালচে থেকে হলুদাভ বর্ণের হয়ে থাকে। এই অঞ্চলের মাটি চুন সমৃদ্ধ ও মাটির উপরের স্তরে শক্ত গুটিকার সৃষ্টি হয়। গ্রীষ্মে অত্যধিক তাপমাত্রা এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা বরেন্দ্রভূমি অঞ্চলের আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। ক্রান্তীয় আর্দ্র পত্রছাড়া বন বা শালবন এই অঞ্চলের অন্যতম প্রতিবেশ ব্যবস্থা, যা ২০ শতকের প্রথম দিকে কুমিল্লা থেকে ভারতের দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ছিল। শীতকালে এ বনের পাতা ঝরে পড়ে। আবার বর্ষাকালে ফিরে আসে বলেই এটি পত্রঝরা বন নামে পরিচিত। ঝরা পাতা মাটির সাথে মিশে প্রাকৃতিকভাবেই মাটির উর্বরতা বৃদ্ধি করে। এখনো ঠাকুরগাঁও, রংপুর ও নওগাঁ অঞ্চলে কিছু শালবন রয়েছে। বরেন্দ্রভূমিতে এ শালবনই অনেক বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয় হয়ে আছে। শেয়াল, সজারু, বেজি, কাঠবিড়ালির সাথে রয়েছে অনেক পাখি প্রজাতি। পাখিদের মধ্যে কাঠঠোকরা, সুঁইচোরা, ফুলছুরি, বাবুই, টিয়া, ময়না এবং বাহারি শাহ বুলবুল এই প্রতিবেশ ব্যবস্থা এনেছে ভিন্ন মাত্রা। একসময় বাংলা শকুনের দেখা মিললেও এখন তা বিরল। এখানে রয়েছে কয়েক প্রজাতির সাপ ও ব্যাঙ। শালবন ছাড়াও বরেন্দ্রভূমি অঞ্চলে বড় বড় বট, পাকুর, বাবলা, তেঁতুল, তাল গাছ এক ধরনের প্রতীকী গাছ, ধুধু প্রান্তরের মধ্যে বটের ছায়া যেন ক্লান্ত কৃষকের একমাত্র আশ্রয়, আর বিভিন্ন প্রজাতির পাখির সমাবেশ। তাল গাছ এ অঞ্চলের সব জায়গাতেই কম বেশি চোখে পড়ে। রয়েছে বড় বড় আম গাছ। এসব বৈশিষ্ট্যপূর্ণ গাছ ছাড়াও অনেক ধরনের ঔষধি গাছের দেখা মেলে এ অঞ্চলে। তবে বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে এখানে গাছপালা অনেক কম। খুবই কম বৃষ্টিপাত এবং দিনের বেলায় প্রখর রৌদ্রতাপ এই অঞ্চলকে করে তুলেছে রুক্ষ। তবে থেমে নেই জীবনযাত্রা। প্রকৃতির এই রুক্ষতার মাঝেই বাস করে সাঁওতাল ও ওরাও আদিবাসী সম্প্রদায়। তারা নিজেরাই তৈরি করে নেয় মাটি দিয়ে একতলা ও দোতলা ঘর।
বহু আগে থেকেই শক্ত মাটির তৈরি এসব বাড়িতে তারা বসবাস করে আসছে। প্রকৃতির বৈরী ভাবের সাথে সংগ্রাম করেই তারা মানিয়ে চলছে তাদের জীবন। এখানে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজ ধানক্ষেত, আর মাইলের পর মাইল গোচারণ ভূমি। একসময়ে যেখানে বনাঞ্চল আর জলাধার ছিল, তার জায়গা নিয়েছে কৃষি জমিগুলো। এই কৃষি জমিতে আবার ব্যবহার হচ্ছে রাসায়নিক সার। এতে মাটির গুণগত মান পরিবর্তন হচ্ছে, আর জলাধার কমে যাওয়ায় তীব্র হচ্ছে পানির সংকট। বর্তমানে গভীর নলকূপের মাধ্যমে পানির চাহিদা মেটায় স্থানীয় মানুষ। ধান চাষে সেচের জন্য এই পানি ব্যবহৃত হয়, কিন্তু শুধুমাত্র গভীর নলকূপের পানির উপর এই নির্ভরশীলতা দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনছে। মাটির নিচের পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। এতে করেও ব্যাহত হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, ক্ষতি হচ্ছে পরিবেশের। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং ভূমিরূপের পরিবর্তনের ফলে বরেন্দ্রভূমি প্রতিবেশের প্রতিনিয়ত অবনতি ঘটছে। চরম শুষ্ক প্রকৃতি ও তুলনামূলক কম বৃষ্টিপাতের ফলে উদ্ভিদ আচ্ছাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীকুল। আশার কথা, বর্তমানে সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলকে কিছুটা সবুজ করার চেষ্টা চলছে। তবে ভিনদেশি উদ্ভিদের বনায়ন না করে আমাদের দেশীয় গাছের সংখ্যা বৃদ্ধি করলেই বন্য প্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি সহায়ক হবে। সুষ্ঠু পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের অনন্য পরিবেশ ব্যবস্থা রক্ষা করা সম্ভব হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বরেন্দ্রভূমি প্রতিবেশ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি জনাব আব্দুল ওহাবের সাথে। বরেন্দ্রভূমি সম্পর্কে কিছু বলুন। বাংলাদেশের মোট আয়তনকে ইকোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে বেশ কয়েকটা জোনে শুনে ভাগ করা হয়েছে। বরেন্দ্র ট্র্যাক্টস বা বরেন্দ্রভূমি তার মধ্যে একটা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে যে 1200 মিলিমিটার থেকে 1400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। হোয়ারাজ বাংলাদেশের পূর্ব সাইডে সুনামগঞ্জ, সিলেট এই সাইডে 4000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বৃষ্টিপাত খুব কম। তাছাড়া বৃষ্টিপাতের পরে মাটির আন্ডারগ্রাউন্ডে মাটিতে যে পেনিট্রেট হচ্ছে, রিচার্জ হয়, পানি প্রবেশ করে, এটারও খুব রেট কম। এই রেট কম হওয়ার কারণে আন্ডারগ্রাউন্ডে যে পানি ধারণ ক্ষমতা এর কম। আর একটা বৈশিষ্ট্য আছে যেটা বরেন্দ্র অঞ্চলে দেখা যায়, শীতকালে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ঠান্ডা আর কি প্রচুর। আবার গরমকালে এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে, অর্থাৎ চরম হওয়াপন্ন। 45 পর্যন্ত রেকর্ডও করা হয়েছে, এমন চাপ রয়েছে। যদি আমরা দেখি যে এর মাটির গুণাগুণ কী, মাটি এটা লালাবো বা এটা ব্রাউন কালার, বাদামি রঙের। এই মাটি উপরে স্যান্ডি
একটু নিচে ক্লে প্যান অর্থাৎ শক্ত, এই শক্তের কারণে কিন্তু পানি ভিতরে ঢুকছে। বরেন্দ্র অঞ্চলের বৈশিষ্ট্য হলো এটা কিছুটা প্লেন, হোয়ারাজ এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এই নওগাঁর দিকে এটা টিলা আকৃতির সম্পর্কে এই বৈশিষ্ট্য জানি। কিন্তু এর পূর্বে যদি আমরা দেখি 100 বছর আগে এখানে অর্ধেক ভূমি মাত্র 50% ব্যবহার হতো কৃষি খাতে, বাকি কিন্তু ফরেস্টেড ছিল। 1940 সালে এই কৃষি জমি ব্যবহার শুরু হয় 80%, অর্থাৎ ওই বন কেটে জনগণ কৃষি জমিতে পরিণত করে এবং এখানে আবার ইনসেকটিসাইড ব্যবহার করা হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হচ্ছে, সয়েলের যে কন্টেন্ট এটা একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, ওখানে বরিন্দ ইন্টিগ্রেটেড এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট না হয় 1985 সালে, সেখানে 5000-এরও বেশি টিউবওয়েল সিঙ্ক করা হয় এগ্রিকালচারের খাতায়। সেক্ষেত্রে অতিরিক্ত 5000 টিউবওয়েল থেকে যদি পানি কৃষি খাতে ব্যবহার করা হয় তাহলে পানির আন্ডারগ্রাউন্ডের অবস্থা কি দাঁড়ায়, এর একটা ব্যাড ইম্প্যাক্ট দেখা গেছে। আন্ডারগ্রাউন্ড পানি কমে গেছে, পানির স্তর কমেছে, 1 নম্বর পানির স্তর কমেছে, প্লাস ওই এলাকায় যে টপ সয়েলে বেশি রুটেড গভীরে যেতে পারে না যেসব গাছপালা, বিশেষ করে ম্যাঙ্গো, এটা এফেক্ট হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মারা গেছে। এই মূলত এই অবস্থা ওদের মধ্যে বিরাজ করছে এবং আমরা তা দেখতে পাচ্ছি। আমাদের শালবনগুলোর অবস্থা কি? শালবনের যদি কথা বলতে হয় তাহলে শালবন আমাদের কোথায় আছে আমাদের জানতে হবে। শালবন আমাদের দেখা যায় যে ইস্টার্ন পার্টে, এটাও স্টিল বাংলাদেশের নর্দার্ন পার্ট, আমাদের মধুপুর ময়মনসিংহ আন্ডারে, তারপরে আমাদের গাজীপুর, টাঙ্গাইল, আর এই পার্টে। আর বাংলাদেশ উত্তর অঞ্চলে, উত্তর পশ্চিম অঞ্চলে আপনার শালবন একসময় ছিল। শালবনের যদি কথা বলা যায় তাহলে একটু আমাদেরকে মানে শুনলে খুব ভালো লাগবে, কিন্তু এখন অবস্থা শুনলে আবার খারাপ লাগবে, এই কথা সত্য। যেমন আপনার 20 শতাব্দীর গোড়ার দিকে কুমিল্লা থেকে সমস্ত বাংলাদেশের উত্তরাঞ্চল, ইভেন দার্জিলিং পর্যন্ত এর বেল্ট ছিল শালবনের। এখন এই বেল্টটাকে বিস্তৃত হয়ে মালদহ, ভারতের পশ্চিমবাংলায় মালদহ আছে, সেই মালদহ পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার মানে প্রচুর পরিমাণে এখানে শালবন ছিল। ইভেন একটা রাজশাহীতে একটা জায়গার নাম আছে শালবাগান, সেখানেও কিন্তু শাল ছিল। এখন শালবাগান কয়েকটা জেলার ভিতরে সীমাবদ্ধ। আমাদের এই বরেন্দ্র ভূমি এবং শালবন রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের? আমাদের প্রথম জানতে হবে যে ইস্যুগুলো কি। 1 নম্বর ইস্যু হচ্ছে যে প্রচুর পরিমাণে এই যে ডিফরেস্টেশন অর্থাৎ বন উজাড় হয়েছে, এই 1 নম্বর। 2 নম্বর হলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার উইথড্রল করা হয়েছে। 3 নম্বর ইস্যু হচ্ছে পন্ড এবং ওয়েটল্যান্ডকে করা হয়েছে, আপনার ডিগ্রেডেড করা হয়েছে, ভরাট করা হয়েছে, যার ফলে এগুলো নিয়ে কাজ করা এখন সুযোগ রয়েছে। তারপরে সয়েল ডিগ্রেডেশন হচ্ছে, সয়েল ফার্টিলিটি কমে গেছে। এগুলো হচ্ছে মূলত ওই এলাকার জন্য সমস্যা। এগুলোর জন্য আমাদের কী করতে হবে? এগুলোর জন্য মূলত আমাদেরকে উইথড্রল, পানি উইথড্রল, আন্ডারগ্রাউন্ড পানি উঠানো কমাইতে হবে। বন নিধন হয়েছে, বন উজাড় হয়েছে, তার জন্য কী করতে হবে? অবশ্যই সোশ্যাল ফরেস্ট্রি বা অ্যাগ্রো ফরেস্ট্রি দিকে আগাতে হবে। হয়তো বা আমরা দেশি স্পিসিস চিন্তা করতে পারি, যেমন তেঁতুলকে আবার নিয়ে আসতে পারি, বেল গাছ আবার নিয়ে আসতে পারি, বাবলা গাছকে আমরা নিয়ে আসতে পারি, আবার শিমুল গাছকে আমরা নিয়ে আসতে পারি। এবং ওই এলাকায় এই গাছগুলো লাগার ফলে যে সমস্ত ওয়াইল্ড লাইফ পাখি, প্রায় ওই অঞ্চলে একসময়তে পাখি 264 স্পিসিসের প্রজাতির পাখি ছিল, 41 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ছিল, 36 প্রজাতির রেপটাইলস লিজার্ড ছিল, 8 প্রজাতির অ্যাম্ফিবিয়ান উভচর প্রাণী ছিল, শকুন ছিল, কাইট ছিল, স্কুইরেল, কাঠবিড়ালি ছিল, তারপরে হচ্ছে ডেজি ছিল। এগুলো কিন্তু খুবই কমে গেছে। এগুলোকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে সোশ্যাল ফরেস্ট্রির দিকে না গেলেও কোনো কোনো এলাকাকে, যেটা খাস ল্যান্ড, সেখানে কিন্তু প্রোটেক্টেড ফরেস্ট করতে পারি আমরা। এই একটা দিক। আরেকটা হচ্ছে ওই এলাকার উপরে বাস করে, বরেন্দ্র ভূমির পানির পরে নির্ভরশীল, জমির পরে নির্ভরশীল, তাদের একটা বিকল্প ব্যবস্থা, সেজন্য কিন্তু খুব বড় ধরনের একটা প্রকল্প, আর্থসামাজিক প্রকল্প নিতে হবে। আরেকটা হলো জমি আছে বরেন্দ্র ভূমিতে, ফরেস্ট কিছু রয়েছে, শালবাগান কিছু রয়েছে, কিন্তু মানুষের উপযুক্ত সচেতনতার দরকার আছে, শিক্ষার দরকার আছে, এই অ্যাওয়ারনেস বিল্ডিংটা খুব দরকার আছে যে পানি রিসোর্স একটা, সয়েল একটা রিসোর্স, ওখানকার বাতাসও রিসোর্স, ওখানকার যে গাছপালা ফসল হচ্ছে তা একটা রিসোর্স। এগুলো আমরা প্রপারলি ইউজ করতে গেলে কী করতে বা না করলে কী হবে, এর ক্ষতিটার জন্য বিয়ার করবে কে? আলটিমেটলি ওই এলাকার কমিউনিটি, ওই ইকোসিস্টেমে যারা বাস করে, ওই ইকোসিস্টেমের কমিউনিটি কিন্তু এফেক্ট হবে। সেজন্য যদি আমরা এটাকে চিন্তা করতে পারি তাহলে এগিয়ে যেতে পারি আমরা, ইনশাআল্লাহ।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বরেন্দ্রভূমি প্রতিবেশ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, প্রায় 12,000 বছর আগে সর্বশেষ বরফ যুগের সময় বরেন্দ্রভূমি সৃষ্টি হয়েছিল। বরেন্দ্রভূমি অঞ্চলে গ্রীষ্মকালে দেশের সর্বোচ্চ ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকে। বরেন্দ্র অঞ্চলেই বাংলাদেশের অন্যতম নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের 12টি গোত্রের বসবাস। 19 শতকের প্রথম দিকে বরেন্দ্রভূমির প্রায় 42 ভাগ এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত ছিল। বরেন্দ্র অঞ্চলে শালবন ছাড়া অন্য কোনো ধরনের প্রাকৃতিক বন নেই। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে ব্যাঙের কোন প্রজাতিটি সবচেয়ে বেশি বিপন্ন। সঠিক উত্তরটি হল সবুজ ব্যাঙ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন কামরুন নাহার শান্তা, মতিঝিল এজিবি কলোনি, ঢাকা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এ উত্তর পশ্চিম অঞ্চলে, বি উত্তর পূর্ব অঞ্চলে। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, বরেন্দ্রভূমির ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং এর সাথে হারিয়ে যাচ্ছে আমাদের অতি মূল্যবান বন্যপ্রাণী ও বনজ সম্পদ। এই সম্পদ রক্ষায় আমাদের সবার এগিয়ে আসা উচিত। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।